তোমার পরীক্ষার প্রতিটি সেকেন্ডকে শ্রেষ্ঠ ফলাফলে রূপান্তর করার গাইডলাইন হচ্ছে এই ভিডিও। বিগত বছরগুলোতে আমাদের অনেক শিক্ষার্থী যারা আগে ঠিকঠাক সৃজনশীল টাইমলি লিখেও শেষ করতে পারতো না, তারা আলহামদুলিল্লাহ ঠিকঠাক তো লিখেছেই, তার পাশাপাশি তার হাতে বেশ কয়েক মিনিট ছিল রিভিশন দেবার জন্য। ধরো একদম ময়লা টয়লা জামা কাপড় নিয়ে যদি ধরো কারো কাছে যাও, তাহলে তুমি যতই ভালো পারো না কেন, প্রথমেই তোমাকে নিয়ে কিন্তু একটা বাজে ইমপ্রেশন সৃষ্টি হয়ে যায়। জীবনে এমন অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা সারা বছর খুব ভালো মতো পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় খুব একটা ভালো করতে পারে না। আবার আমি এমন অনেক শিক্ষার্থীকেও দেখেছি যারা পড়াশোনাটা মোটামুটি করে কিন্তু পরীক্ষার আগে ঠিকঠাক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় একদম ফাটিয়ে দিয়ে আসে। আমি জানি না এই ভিডিওটা তুমি দেখছো তুমি কোন দলে পড়ো, তবে এটা জেনে রাখো যে ভালো পারা আর পরীক্ষায় ভালো করা দুটো ভিন্ন দুটি দক্ষতা। আজকে আমরা কিভাবে পরীক্ষায় ভালো নম্বর পেতে হয় এটা নিয়ে কথা বলবো। তবে এই বিষয়টা নিয়ে কথা বলার মধ্যে সবার আগে যে জিনিসটা জানা দরকার তা হলো পরীক্ষার হলে কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করব, সময় বাঁচানোর কিছু ম্যাজিক ফর্মুলা আজকে আমরা দিব। এবং আমি প্রথমেই বলছি যে তোমার পরীক্ষার প্রতিটি সেকেন্ডকে শ্রেষ্ঠ ফলাফলে রূপান্তর করার গাইডলাইন হচ্ছে এই ভিডিও। আমরা খাতা পাওয়ার পর প্রথম 5 মিনিট কি করব? আমরা প্রথমেই যেটা করব তা হলো রুল টানা। আমি যদি স্কেল দিয়ে টানি ভালো, স্কেল দিয়ে না টানলেও অন্তত ভাঁজ করা, তবে আমি প্রেফার করব স্কেল দিয়ে টানা। এবং যদি সেটা পেন্সিল দিয়ে টানা হয় তাহলে সবচেয়ে ভালো। দেখো, আমরা যদি এই জায়গাটা খালি না রাখি তাহলে যিনি খাতাটা দেখছেন বা খাতাটা কাটছেন তিনি তোমার নম্বরটা কোথায় লিখবেন? তাই এটা হচ্ছে একটা বেসিক একটা মানে কি বলবো যে নিয়মই আমি বলি যে আমরা যখন খাতাটা পাবো সাথে সাথে আমি রুল টেনে নিব। ঠিক আছে? তুমি যদি অনেক ভালো পারো, অনেক ভালো কিছু, ধরো একদম ময়লা টয়লা জামা কাপড় নিয়ে যদি ধরো কারো কাছে যাও, তাহলে তুমি যতই ভালো পারো না কেন, প্রথমেই তোমাকে নিয়ে কিন্তু একটা বাজে ইমপ্রেশন সৃষ্টি হয়ে যায়। সো পরীক্ষার খাতাতে এই বাজে ইমপ্রেশনটা আমরা কোনোভাবেই ঘটাবো না। এরপরে আমরা আসি 3 মিনিটের স্ক্যানিং মেথড। আমার যখন কোয়েশ্চেনটা আমি হাতে পেয়ে যাচ্ছি, কোয়েশ্চেন হাতে পাওয়ার পরে আমি প্রশ্নটাকে ভালো মতো পড়বো, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নটাকে পড়বো এবং এই প্রশ্নটাকে আমি পড়ার মধ্যেই আমি সিলেক্ট করে ফেলবো কোনটাকে আমি উত্তর দিব আর কোনটাকে আমি উত্তর দিব না। দেখো, প্রশ্নের গুরুত্ব বনাম সময় বন্টন এটার উপর ভিত্তি করেই আমরা নির্ধারণ করব আমি কোনটা উত্তর করব, কোনটা উত্তর করব না, কোনটা আগে উত্তর করব, কোনটা পরে উত্তর করব। বলছিলাম প্রথমে যে 3 মিনিটের স্ক্যানিং মেথড, ওটাতে তুমি যখন ফার্স্টেই সিলেক্ট করে ফেলবা কি উত্তর দিবা আর কি উত্তর দিবা না, তোমার কাছে তখন রোড ম্যাপ চলে এসেছে। মানে পরীক্ষাটা ধরলাম একটা যাত্রা। এখন এই যাত্রায় যাবার জন্য আমার হাতে এই মুহূর্তে কোনো ম্যাপ নাই। যখন আমি সিলেক্ট করে ফেললাম যে ভাই এটা উত্তর দেব, ওটা বাদ দেব, তাহলে আমার হাতে এখন ম্যাপটা আছে। এই ম্যাপটা অনুসরণ করে আমি এখন রওনা করতে পারি। সো আমরা যেটা করব তা হলো পরীক্ষায় আমি যখন ফার্স্টে সিলেক্ট করে ফেললাম 3 মিনিটে, এরপরে প্রশ্নের গুরুত্ব বনাম সময় বন্টনে যেটা করব, যেই প্রশ্নটা আমি ভালো পারি সেগুলোকে আমি আগে উত্তর দেবার চেষ্টা করব, যেগুলোকে আমি পরে পারি, যেগুলো একটু কম ভালো পারি ওগুলোকে আমি পরে উত্তর দেবার চেষ্টা করব। এতে তোমার ইমপ্রেশনটা ভালো হয়। ফার্স্টেই যখন দেখি যে ভালো 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 অ্যান্সারগুলো দেয়া, ওই উসিলায় পরে যদি কোনোটা মোটামুটিও পারো ভালো নম্বর চলে আসে, কারণ যিনি খাতা দেখেন তারও একটা ইমপ্রেশন হয়ে যায়। আর ইমপ্রেশন ছাড়াও এটাই হচ্ছে তোমার নিজের কনফিডেন্সের জন্যও সবচেয়ে ভালো। আচ্ছা, এবার আমি সময় বন্টন নিয়ে একটু কথা বলবো। সময় বন্টনটা আমরা মানে ভালো প্রশ্নগুলোর জন্য বেশি দেব, খারাপ প্রশ্নগুলোর জন্য কম দেব, বিষয়টা এমন না। আমরা প্রমাণ একটা মানে প্রমাণ সাইজ যেমন ভাবে আমরা বলি তেমনি একটা স্ট্যান্ডার্ড একটা টাইম মেইনটেইন করে আমরা অ্যান্সার করব। যেটা আমি বলে থাকি বাংলার জন্য প্রতি 10 নম্বরের জন্য 19 মিনিট বাংলা প্রথম পত্রে। তার মানে আমি যেমন আমার সহপাঠের যেটা উত্তর সেটা তো আসলে সৃজনশীল না, ওটাও আমি 19 মিনিট সময় নিয়ে লিখবো 10 নম্বরের উত্তরটা। আর আমি আমার সৃজনশীল প্রশ্নগুলো উত্তর দিতে 19 মিনিট করে সময় নিব। মাঝে দিয়ে হয়তো বা পরিদর্শক আসতে পারেন, বা যদি বোর্ড এক্সাম হয় সেখানে ম্যাজিস্ট্রেট আসতে পারেন, বা হয়তোবা তোমার আশেপাশের কারো খাতা নিয়ে গেল দেখা গেল, বা হয়তোবা একটু পানি পড়লো, অনেক কিছু হতে পারে, তোমার কলম চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, ওয়াশরুমে যাওয়ার দরকার পড়তে পারে। সব সিস্টেম লসকে মাথায় রেখেই এই 19 মিনিটের থিওরিটা আমি দিয়েছি, যেটা ফলো করে বিগত বছরগুলোতে আমাদের অনেক শিক্ষার্থী যারা আগে ঠিকঠাক সৃজনশীল টাইমলি লিখেও শেষ করতে পারতো না, তারা আলহামদুলিল্লাহ ঠিকঠাক তো লিখেছেই, তার পাশাপাশি তার হাতে বেশ কয়েক মিনিট ছিল রিভিশন দেবার জন্য। ঠিক আছে, গেল। এবারে আসি আমি 3 ঘন্টার আদর্শ সময় বিভাজন। আমি এটা অলরেডি বলে দিয়েছি যে 19 মিনিট করে সময় আমরা হাতে রাখবো প্রত্যেকটা 10 নম্বরের জন্য, অর্থাৎ প্রতিটি সৃজনশীলের জন্য। আর আমরা কোনটা কতটুকু লিখবো এটাও আমি বলে দিই। যেমন আমরা ক নম্বরটা লিখবো, এই আল্লাহ অনেক মোটা হয়ে গেল এটা, ক নম্বরটা আমরা লিখবো হচ্ছে 1 লাইন। এই আল্লাহ এটা অনেক মোটা, আমি তাও বলছি ক নম্বরটা আমরা লিখবো 1 লাইন। হ্যাঁ, এরপরে আমরা খ নম্বরটা লিখবো কতটুকু,
খ নম্বরটা আমরা লিখব আধা পৃষ্ঠা। আমি বাংলার কথা বলছি, হ্যাঁ। গ নম্বরটা আমরা কতটুকু লিখব? গ নম্বরটা আমরা লিখব 1 পৃষ্ঠা। সবশেষে আমাদের কাছে বাকি থাকে ঘ নম্বর, এবং ওটা আমরা লিখবো কতটুকু? ওটা আমরা লিখবো 1.5 পৃষ্ঠা। তোমরা করো কি, তোমরা যখন অনেক বড় বড় করে লিখতে যাও তখন তোমরা টাইম মেনটেন করতে পারো না। দিন শেষে তোমার 10 নম্বরই একটা সৃজনশীলে তুমি যতই ভালো করে প্রথম 2টা লিখো আর পরের গুলা কি লিখছো নিজেই পড়ে বুঝতে পারতেছো না, কোনো লাভ নাই। তোমার মূল উদ্দেশ্য থাকবে শেষ করে আসা। এটা মানে অনেক সুন্দর মণিমুক্তার মতো করে লেখা এমন নয়। হাতের লেখা কি ম্যাটার করে? হাতের লেখা খুব একটা ম্যাটার করে না সৃজনশীলের ক্ষেত্রে। নম্বরের ক্ষেত্রে ওইরকম হাতের লেখা দিয়ে তেমন কিছু যাবে আসবে না। ভেতরে ফরম্যাট মেনটেন করে যদি ঠিকঠাক লিখতে পারো, আর যদি তুমি টাইমটা ঠিকঠাক থাকে, টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করো, ইনশাআল্লাহ তুমি খুব সহজেই A+ পাবা। সো এটা হচ্ছে আমাদের আদর্শ সময় বিভাজনটা। 19 মিনিট করে সময় আমরা নিব। তবে আরেকটা জিনিস একটু বলে নেওয়া ভালো, তোমরা অনেকেই দেখা যায় একটা প্রশ্ন পারছো না, ওটা নিয়ে চিন্তা করতে করতে অন্য মনস্ক হয়ে ওই দিকে কনসেন্ট্রেশন চলে গেছে, এটা সেটা অনেক সময় নষ্ট করো। 2 মিনিটের মুভ অন রুল, এটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি। যখন তুমি একটা জিনিস পারছো না, সর্বোচ্চ 2 মিনিট ওটা নিয়ে ভাববা। যদি মনে হয় পারছো না, আল্লাহ হাফেজ, স্কিপ করে পরেরটাতে চলে যাও। তোমার ওই না পারাটার উসিলায় যেগুলো হচ্ছে পারবা ওগুলো নষ্ট হয়ে যাবে। সো এটা আমরা করব না, এই ভুলটা আমরা কোনোভাবেই করব না। এবারে আমরা আসি হাতের লেখা দ্রুত করার কিছু প্রো টিপস। যদিও হাতের লেখা দ্রুত করার জন্য কিছু টিউটোরিয়াল আমি খুব দ্রুতই দিব তোমাদেরকে, কিন্তু এর আগে বলে নিচ্ছি, এগুলো একটু আমরা মাথায় রাখবো। যেমন সঠিক কলম নির্বাচন করা। আমরা করি কি, পরীক্ষায় নতুন কলম নিয়ে যাই অনেকে, এটা কিন্তু খুবই গাধার মতো একটা কাজ। তুমি পরীক্ষায় যেটা দিয়ে লিখবা ওইটা এবং এক্সট্রা যে কলমগুলো নিবা প্রত্যেকটা যাতে রানিং কলম থাকে এবং হালকা ব্যবহৃত থাকে, স্মুথ থাকে কলমগুলো। আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি আজকে, যেটা করলে তোমার কলমটা খুব দ্রুত স্মুথ হয়ে যায়। সবসময় কলমকে লিখে লিখে স্মুথ করা লাগবে না। তুমি যে কোনো খালি খাতায় একটা পাতা নিবা, ধরো তুমি 4টা কলমকে পরীক্ষায় নিয়ে যেতে চাও, কালো কালির কলম হোক আর নীল কালির কলম হোক, তুমি রুলার দিয়ে মানে স্কেল দিয়ে রুলার দিয়ে জাস্ট টানবা, ওই একই পেজের মধ্যে টানতে থাকবা। তো টানতে টানতে তখন হয় কি, তখন হচ্ছে তোমার ওই মানে স্মুথনেসটা বেড়ে যায় কলমটার, মানে খুব দ্রুত তখন লেখা যায়, সুন্দর করে লেখা যায়। এই কাজটা করলে যথেষ্ট। পয়েন্ট করে করে লিখবা। যেমন আমরা করি কি, বড় প্যারাগ্রাফ লিখি, দেখো পয়েন্ট করে লেখার সুবিধা কি, যিনি তোমার খাতাটা কাটেন তিনি কিন্তু লাইন বাই লাইন পড়েন না। তুমি তার জন্য যত সহজ করে দেবা বোঝাটা, এটা 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 ভালো। এখন ধরো আমি তোমাকে বলছি একটা কিছু, এখন আমি যেমন এখানে 3টা পয়েন্ট দিয়েছি, খুব দ্রুত তুমি দেখেই বুঝতে পারছো। আমি যদি এই শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দিতাম, হয়তো একই জিনিস মানে একই পারপাস সার্ভ করতো, কিন্তু তাতে কি বোঝা যায়? তাতে তো বিরক্ত লাগে আর দেখতে, এত বড় কেন। পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। আর কলম খুব জোরে চেপে ধরবা না, এতে হাত দ্রুত ক্লান্ত হয়ে যায়। এই বেসিক বিষয়গুলো আমরা ছোটবেলা থেকে শিখি না। কলমটা ধরো তুমি ধরলা, সফট করে কলমটাকে ধরলা, কলমটা তুমি একদম চাপ দিয়ে ধরলা, এতে কি হয়, এতে তোমার নিজের মানে ক্লান্ত হয়ে যাবার সম্ভাবনা খুব বেশি, খুব দ্রুত তোমার হাত ব্যথা হয়ে যাবে একটু পরে। তাই কলমটা কিভাবে ধরবা এটাও গুরুত্বপূর্ণ। আর পরীক্ষার শেষ 15 মিনিটের একটা রোডম্যাপ আমি বলি, যদিও এটা সবাই সবসময় ফলো করতে পারে না। আমি বলছি যে এটা ফলো করতে পারলে বেস্ট, তারপরেও যদি এটা ফলো করতে আমরা না পারি একান্তই, তাহলে তো কিছু করার নাই। সো 19 মিনিটের পরে সেটা আমি 15 মিনিটের রোডম্যাপটাকে বলবো যে যদি তোমার কাছে মনে হয় যে না আমি 19 মিনিট করে একদম 15 মিনিট আমার হাতে নাই, যতটুকু সময় আছে অন্তত চেষ্টা করবা ততটুকু সময়ের মধ্যেই এই রোডম্যাপটা ফলো করা। 15 মিনিট থাকলে ভালো, অন্তত 10 মিনিট থাকলেও এটা তুমি ফলো করবা। ফার্স্টে সব প্রশ্নের উত্তরগুলা চেক করবা এবং ভুল সংশোধন করবা। এবং এটা আমি বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রেই দেখি, প্রথম লেখায় সে বুঝতে পারে না, ভেতরে ভেতরে অনেক বানান কিংবা অন্যান্য শব্দ বাক্য সে ভুল করে রেখেছে। যখন রিভিশনটা দেয় তখন ভুলটা বেরিয়ে আসে। অতিরিক্ত খাতা বা লুজ শিটগুলো ঠিকমতো স্ট্যাপলার বা বাধাই যেটাই হোক সেটা করেছে কিনা দেখে নিবা। আর শেষে কি দেখবা, তোমার নাম, রোল, খাতার নম্বরগুলো ঠিকঠাক আছে কিনা। যদি এটা বোর্ড এক্সাম হয়ে থাকে, কোনোভাবে যদি তুমি তুমি তোমার ওএমআর পূরণ করতে আসলে ভুল করো, তোমার কিন্তু এক্সামটা বাতিল হয়ে যায়। তো এটা করা যাবে না। আমাদের নাম, রোল, খাতার নম্বর এগুলো খুব ভালো মতো দেখতে হবে। এবং শেষ একটা কথা, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কথাটা আমার নয়, সঠিক পরিকল্পনা থাকলে যে কোনো যুদ্ধের অর্ধেক জয় আগেই নিশ্চিত হয়ে যায়। তোমাদের সবার জন্য শুভকামনা রাখছি। একটা ছোট্ট একটা ঘটনা মনে করে বা একটা গল্প বলে, তখন আমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়ি। তো আমরা যাবার সময়, কুমিল্লা ক্যাডেট কলেজটা হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে, অনেক সময় আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যেতাম। সো ওখানে একটা লেখা এখনো আমার চোখে ভাসে, তা হলো কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। যদি তোমার কাছে প্ল্যানটা ঠিকঠাক থাকে, খুব সহজে তুমি সেই পথটা পাড়ি দিতে পারবে।
কিন্তু যদি প্ল্যানিং না থাকে, তোমার কাছে যতই গোলা বারুদ থাকুক আর তোমার কাছে যতই যুদ্ধ সম্পর্কিত জ্ঞান থাকুক, অস্ত্র থাকুক, এটা সেটা থাকুক, তুমি ব্যর্থ হবে, তুমি সফল হবে না। তাই পরীক্ষায় এই বিষয়গুলো যদি একটু মেনে আমরা পরীক্ষাটাকে ফলো করার চেষ্টা করি তাহলে খুব ভালো করব। তবে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের শিক্ষতে যে মডেল টেস্টগুলো হয় সেগুলো আমরা বাসায় নিজে নিজে দেবার চেষ্টা করব। শিক্ষক এক্সামগুলো আমরা ঘড়ি ধরে ধরে নিজে দেবার চেষ্টা করব, বা অন্য কোনো রিসোর্স থেকে হলে মডেল টেস্ট নিয়ে নিজে দেবার চেষ্টা করব। তাহলে আমরা যখন এই একই বিষয়টা বাসায় সময় ধরে এইভাবে প্র্যাকটিস করে যাচ্ছি, তখন আমরা খুব সহজেই পরীক্ষার পুরো বিষয়টার সাথে অনেক অভ্যস্ত হয়ে যাই। এতে মূল পরীক্ষায় যে ভালো করার সম্ভাবনা আমাদের বহুগুণে বেড়ে যায়। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।